আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি আরিফুল ইসলাম, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজ, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম। আমরা আজকে পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য দশম অধ্যায় থেকে আলোচনা করব। আমরা গত কয়েকটা ক্লাস এই অধ্যায় থেকে আলোচনা করে আসছি। আর এই অধ্যায়ের শিরোনাম হচ্ছে নাগরিক সমস্যা ও আমাদের করণীয়। এই অধ্যায় থেকে আমরা আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কিছু ছবি লক্ষ্য করো। ছবি আসছে, এগুলো লক্ষ্য করে দেখো। ছবিগুলা দেখে তোমাদের কি মনে হচ্ছে আমরা আজকে কি আলোচনা করব? অনেকে বুঝতে পেরেছে হয়তো। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে জলবায়ু পরিবর্তন। এই বিশ্বব্যাপী একটা আলোচিত বিষয় হচ্ছে জলবায়ু পরিবর্তন। পৃথিবীতে এই আমরা দৈনন্দিন জীবনে এই যে সকল নাগরিক সমস্যার সম্মুখীন হচ্ছে, তার মধ্যে এই জলবায়ু পরিবর্তনটা অন্যতম। তাহলে আমাদের আজকে ক্লাস শেষে এই যে শিক্ষার্থীরা এই জলবায়ু পরিবর্তনের ধারণাগুলো ব্যাখ্যা করতে পারবে, জলবায়ু পরিবর্তনের কারণগুলো বর্ণনা করতে পারবে, জলবায়ু পরিবর্তনের প্রভাবগুলো বিশ্লেষণ করতে পারবে, সর্বোপরি জলবায়ু পরিবর্তনের প্রতিকারের উপায়গুলো বিশ্লেষণ করতে পারবে। আমরা এখন আমাদের মূল আলোচনায় চলে আসি। জলবায়ু পরিবর্তন, তোমরা জানো এই জলবায়ু পরিবর্তন বর্তমান বিশ্বের একটা অন্যতম আলোচিত একটা বিষয়। এই ক্রমবর্ধমান নগরায়ন, শিল্পায়নের ফলে এই প্রাকৃতিক পরিবেশের অনেক ক্ষতি হচ্ছে, যার ফলস্বরূপ পৃথিবীর জলবায়ু অস্বাভাবিকভাবে পরিবর্তিত হচ্ছে। এই জলবায়ু এই পরিবর্তনের ফলে বিভিন্ন অঞ্চল ক্ষতিগ্রস্তের সম্মুখীন হচ্ছে। বিশেষ করে সমুদ্র তীরবর্তী দেশসমূহ, রাষ্ট্রসমূহ বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অর্থাৎ এই ক্ষতির পরিমাণটা এক এক অঞ্চলে এক এক রকম। আমরা এখন জলবায়ু পরিবর্তনটা কি সেটা আমরা জানবো। এখন জলবায়ু পরিবর্তন সম্পর্কে জানার আগে আমাদের সবার আগে জলবায়ু সম্পর্কে জানতে হবে। জলবায়ু কি? সাধারণত জলবায়ু হচ্ছে আবহাওয়ার দীর্ঘদিনের গড় অবস্থাকে জলবায়ু বলে। অর্থাৎ আবহাওয়া আর একটা দেশের আবহাওয়ার অনেক দিনের গড় অবস্থাকে জলবায়ু বলে। আবহাওয়াটা হচ্ছে একটা স্থানের বা একটা জায়গার নির্দিষ্ট দিনের বা কয়েকটা সপ্তাহের বায়ুর চাপ, বায়ুর প্রবাহ, বায়ুর আর্দ্রতা, বৃষ্টিপাত ইত্যাদির অবস্থানকে ওই এলাকার বা ওই স্থানের আবহাওয়া বলে। আর একটা জলবায়ুটা হবে হচ্ছে ওই আবহাওয়ার দীর্ঘদিনের, অর্থাৎ এক সপ্তাহে নয়, এটা দীর্ঘদিনের, অর্থাৎ 20 থেকে 30 বছর বা 40 বছর এরকম অবস্থার ওই যে বিভিন্ন আবহাওয়ার বিভিন্ন উপাদান, যেমন বায়ুর চাপ, বায়ুর প্রবাহ, বায়ুর আর্দ্রতার এগুলোর গড় অবস্থানকে জলবায়ু বলা হয়। তাহলে এটা হচ্ছে যে পরিবর্তনশীল আবহাওয়া কিন্তু একরকম থাকে না, এক এক সময় এক রকম হয়ে যায়, এক এক স্থানে এক রকম হয়ে যায়। তাহলে সেজন্য বলা হচ্ছে পরিবর্তনশীল আবহাওয়ার উপর নির্ভর করে কোনো স্থানের বায়ুর চাপ, বায়ুর তাপ, বায়ুর প্রবাহ, বায়ুর আর্দ্রতা, বৃষ্টিপাত ইত্যাদির 20 থেকে 30 বছরের গড় অবস্থাকে সে স্থানের জলবায়ু বলে। অর্থাৎ একটা স্থানের যে বায়ুর চাপ, বায়ুর প্রবাহ, বায়ুর আর্দ্রতা, বৃষ্টিপাত এই বিষয়গুলো আছে, এই আবহাওয়ার যে উপাদানগুলো, এই উপাদানগুলার গত 20 থেকে 30 বছরের ওই স্থানে কীরকম কী অবস্থায় আছে তার একটা গড় অবস্থানকে ওই অঞ্চলের বা ওই এলাকার জলবায়ু বলে। তাহলে জলবায়ু পরিবর্তনটা কি? জলবায়ু পরিবর্তন হচ্ছে এই 20 থেকে 30 বছরের এই কোনো স্থানের জলবায়ুর উপাদান, আবার এই যে বায়ুর চাপ, তাপমাত্রা, বায়ুর প্রবাহ, বায়ুর আর্দ্রতা, শুষ্কতা, বায়ুর গতি, বৃষ্টিপাত
এই যে ইত্যাদির এই জলবায়ুর এগুলো হচ্ছে উপাদান, এই ইত্যাদি উপাদান যদি উল্লেখযোগ্য হারে পরিবর্তন হয় তাহলে ওটাকে জলবায়ু পরিবর্তন বলে। তাহলে জলবায়ুর বিভিন্ন উপাদানের উল্লেখযোগ্য পরিবর্তনকে এক কথা বলতে পারি আমরা এই জলবায়ু পরিবর্তন। অর্থাৎ জলবায়ুর যে উপাদানগুলো আছে এগুলো যদি উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়, পরিবর্তিত হয়ে যায়, তাহলে সেটাকে আমরা জলবায়ু পরিবর্তন বলব। এখন এই জলবায়ু পরিবর্তন কেন হয়ে থাকে? এই এই মোটা এই জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে আমরা মানুষরা অনেকাংশে দায়ী। জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে মানুষরা দায়ী এই জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে। প্রকৃতিগত কারণেও জলবায়ুর কিছুটা পরিবর্তন হয়, তবে মানুষই এই জলবায়ু পরিবর্তনের জন্য মূলত দায়ী। তাহলে আমরা জলবায়ু পরিবর্তনের কারণগুলো একটু দেখে নেব। প্রথমে মানুষ সৃষ্ট কারণ, তো মানুষের কারণে মানুষের কি কারণে এই জলবায়ুটা পরিবর্তন হয় সেগুলো আমরা দেখব। একটু ছবি আসছে, দেখো একটু লক্ষ্য করে এগুলো। তাহলে আমরা দেখি, প্রথমে আসছে দ্রুত শিল্পায়ন নগরায়ন। আর আমাদের দেশে কিংবা এই পুরো পৃথিবীতে এই দ্রুত বা অপরিকল্পিত শিল্পায়ন এবং নগরায়ন হচ্ছে খুব দ্রুততার সাথে উন্নত বিশ্বের দিকে লক্ষ্য করলে দেখা যায়, এবং আমাদের দেশের দিকে লক্ষ্য করলে দেখা যায় যে এই যে জলবায়ু দ্রুতভাবে শিল্পায়ন হচ্ছে এবং নগরায়ন হচ্ছে। এই জলবায়ু পরিবর্তনের উল্লেখযোগ্য কারণ হচ্ছে এই দ্রুত এবং শিল্পায়ন এবং নগরায়ন। এই দ্রুত অপরিকল্পিতভাবে যে কারখানা গড়ে ওঠার ফলে জলবায়ুর উপর বৈরী প্রভাব পড়ে। এই অপরিকল্পিত শিল্পায়ন এই মাটির দূষণ, ভূমিধস, পানি দূষণ ইত্যাদি মাধ্যমে পরিবেশকে দূষিত করছে, যার ফলে জলবায়ু পরিবর্তনকে ত্বরান্বিত করছে। আবার প্রত্যেকটা দেশে আমরা এখন লক্ষ্য করি অপরিকল্পিতভাবে এই নগরায়ন হচ্ছে। এই অপরিকল্পিতভাবে নগরায়নের ফলে এই পরিবেশের উপর নেতিবাচক প্রভাব পড়ছে, যা জলবায়ুর পরিবর্তনকে ত্বরান্বিত করছে। এরপর বনভূমির উজাড়, এটা হচ্ছে সবচেয়ে একটু গুরুত্বপূর্ণ কারণ এই জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে। আমরা এই যে অবাধে বৃক্ষ নিধন করছি, যার মাধ্যমে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। যে পরিমাণ বৃক্ষ তথা গাছপালার অপ্রয়োজন আমরা নিধন করছি পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য, সেই পরিমাণ আমরা বনায়ন করছি না, যার ফলে জলবায়ু দ্রুত পরিবর্তিত হচ্ছে। এই বৃক্ষ নিধন বা বনভূমি উজাড় এই জলবায়ু পরিবর্তনের একটা অন্যতম কারণ। ওজনের স্তরের ক্ষয়, বায়ুমণ্ডলে একটা স্তর রয়েছে যাকে ওজন স্তর নাম পরিচিত। এটা ক্ষয়ের মাধ্যমে বৈশ্বিক উষ্ণতা বেড়ে যায়। বায়ুমণ্ডল থেকে এই অতি বেগুনি রশ্মির প্রভাবে নানা ধরনের মানুষ রোগাক্রান্ত হচ্ছে। অর্থাৎ বায়ুমণ্ডলের উপর একটা স্তর আছে যেটাকে বলা হয় ওজন স্তর। ওই ওজন স্তরের কারণে এই যে সূর্যরশ্মি থেকে অনেকগুলো ক্ষতিকারক রশ্মি এই পৃথিবীতে আসতে বাধা দেয়। এই ওজন স্তরটা যদি ক্ষয় হয়ে যায়, এটা বিভিন্ন বিশেষ করে কার্বন ডাইঅক্সাইড, সিএফসি, মিথেন গ্যাস, নাইট্রোজেন, সালফার ডাইঅক্সাইড, এইসব গ্যাসের কারণে এই ওজোন স্তরটা ক্ষয় হয়ে যায়। এই ওজোন স্তর ক্ষয় হয়ে যাওয়ার ফলে সূর্যরশ্মি থেকে সরাসরি অতি বেগুনি রশ্মি এই পৃথিবীতে চলে আসে, যার ফলস্বরূপ মানুষের বিভিন্ন রকম মারাত্মক ব্যাধিতে আক্রান্ত হচ্ছে। তাহলে এই যে ওজোন স্তরের যে ক্ষয় হচ্ছে সেটা একটা জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণ, ওজোন স্তরের ক্ষয়। এরপর জীবাশ্ম জ্বালানির ব্যবহার, আমরা জ্বালানি হিসাবে এই জীবাশ্ম জ্বালানি ব্যবহার করছি, বিশেষ করে তেল, গ্যাস, এইসব কয়লা নির্বিচারে আমরা এগুলো ব্যবহার করছি। এগুলো ব্যবহারের ফলে এই পৃথিবীতে কার্বন ডাইঅক্সাইডের সৃষ্টি হচ্ছে। এগুলো ভূপৃষ্ঠকে তথা পৃথিবীকে উত্তপ্ত করেছে। এই জীবাশ্ম জ্বালানির অযাচিত ব্যবহারের ফলে আমরা জলবায়ু পরিবর্তনের ত্বরান্বিত হচ্ছে। রাসায়নিক দ্রব্যের ব্যবহার, বিভিন্ন রকমের রাসায়নিক দ্রব্য আমরা ব্যবহার করছি। বিশেষ করে আমরা কৃষিক্ষেত্রে রাসায়নিক দ্রব্যের ব্যবহার করছি, যেগুলো পানিকে দূষিত করছে, জীববৈচিত্র্যের বিরূপ প্রভাব দেখা দিচ্ছে এই রাসায়নিক দ্রব্যের ব্যবহারের ফলে। তাছাড়া
বিভিন্ন শিল্প কারখানায় এই রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়। এই রাসায়নিক দ্রব্য ব্যবহারের ফলে পরে বিভিন্ন উচ্ছিষ্ট অংশ বা বর্জ্যগুলা সেগুলো বিশেষ করে নদীতে, সমুদ্রে মিশে যাচ্ছে, যার ফলস্বরূপ সেই দূষিত রাসায়নিক দ্রব্যগুলো নদী কিংবা সমুদ্রে মিশে গিয়ে তার নদীর এবং সমুদ্রের বৈচিত্র্যগুলো নষ্ট হচ্ছে, বিশেষ করে মৎস্য শিল্পে ক্ষতিসাধিত হচ্ছে। তাহলে এই যে রাসায়নিক দ্রব্যের অযাচিত ব্যবহারও জলবায়ু পরিবর্তনের অন্যতম একটা কারণ। এরপর বিলাসবহুল দ্রব্যের ব্যবহার, বিশেষ করে এসি, ফ্রিজ, অ্যারোসল, এই ধরনের বিলাসবহুল দ্রব্যের ক্ষেত্রে আমরা সিএফসি গ্যাস ব্যবহার করা হয়। সিএফসি যেটাকে বলা হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন। সিএফসি গ্যাস এটা গ্রিনহাউস ইফেক্ট এবং অজস্র ক্ষয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই সিএফসি গ্যাস। এই বিলাসবহুল দ্রব্য ব্যবহারের ফলে এই সিএফসি গ্যাসটা এই পৃথিবীতে বেড়ে যাচ্ছে, যার ফলস্বরূপ এই জলবায়ুর পরিবর্তন হচ্ছে। এরপর পরিবেশের বহুমাত্রিক দূষণ, অর্থাৎ এখানে মাটি দূষণ, বায়ু দূষণ থেকে শুরু করে সব ধরনের দূষণ আমরা লক্ষ্য করছি। পরিবেশের এই বহুমাত্রিক দূষণও এই জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। এরপর গ্রিনহাউস এফেক্ট, এই গ্রিনহাউস এফেক্টটা খুবই গুরুত্বপূর্ণ জলবায়ু পরিবর্তনের কারণগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এই যে গ্রিনহাউস এফেক্ট। গ্রিনহাউস এফেক্টটা কি, এটা আমরা একটু চিত্রের সাহায্যে আমরা একটু দেখে নেব। গ্রিনহাউস এফেক্ট এখানে আসছে, দেখো। গ্রিনহাউস এফেক্ট সাধারণত হচ্ছে যে সূর্যরশ্মি থেকে অনেকগুলা সূর্যরশ্মি ভেদ করে বায়ুমণ্ডল ভেদ করে পৃথিবীতে এসে পড়ছে সূর্যের রশ্মি। এখানে এই যে দেখা যাচ্ছে যে সূর্য থেকে অনেকগুলা রশ্মি পৃথিবীতে আসতেছে। এই পৃথিবীতে যে সূর্য রশ্মি আসতেছে, এখানে অনেকগুলা রশ্মি আবার এই যে ভূপৃষ্ঠ থেকে বেশি তরঙ্গ দৈর্ঘ্যের অবহেলিত রশ্মি প্রতিফলিত হচ্ছে। অর্থাৎ তোমরা দেখছো এই যে প্রথমে আসছে, এখানে প্রতিফলিত হয়ে যায় আবার চলে যাচ্ছে। আবার এখানে 3 নম্বরে আছে প্রতিফলিত রশ্মির বেশ কিছুটা মহাশূন্যে ফিরে যায়। এই যে মহাশূন্যে এই যে প্রতিফলিত হয়ে আবার মহাশূন্যে ফিরে যাচ্ছে। আবার 4 নম্বরে এখানে লেখা আছে কিছুটা অংশ বায়ুমণ্ডলের গ্রিনহাউস গ্যাসের মাধ্যমে বন্দী হয়ে মহাশূন্যে ফিরতে পারে না এবং পৃথিবীর তাপমাত্রা বাড়তে থাকে। এই যে কিছু গ্যাস এখানে এই যে প্রতিফলিত হয়ে যে আসছে এখানে পৃথিবীতে, কিছু গ্যাস আবার ফিরে যেতে পারে না। এই যে পৃথিবীর চারদিকে একটা স্তর দেখতেছো তোমরা, এই যে স্তরটা, এটা হচ্ছে বায়ুমণ্ডলের স্তর, এটা ভেদ করে যেতে পারে না। কারণ হচ্ছে এখানে কিছু ক্ষতিকর পদার্থ, বিশেষ করে সিএফসি, তারপর কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন, সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, এই গ্যাসগুলোর কারণে এগুলা এই যে পৃথিবী থেকে যে সূর্য রশ্মি আছে, ক্ষতিকর কিছু রশ্মি যেতে পারে না, যার ফলস্বরূপ পৃথিবীটা আরও উত্তপ্ত হয়ে যায়। এই তারপর 5 নম্বরে, তাই গ্রিনহাউস গ্যাসের পরিমাণ যতই বাড়বে তত বেশি প্রতিফলিত রশ্মি বাধা পড়তে থাকবে এবং পৃথিবীর উষ্ণতা ততই বাড়তে থাকবে। অর্থাৎ যে সূর্যরশ্মি থেকে যে বিভিন্ন যে রশ্মিগুলো আসে সূর্য থেকে, এগুলো প্রতিফলিত হয়ে যখন যেতে পারবে না, পৃথিবীতে থেকে যাবে, তখন এই পৃথিবীটা আরও উষ্ণতা বৃদ্ধি পাবে। তাহলে এই যে গ্রিনহাউস ইফেক্ট, এই গ্রিনহাউসের ইফেক্টের কারণেও পৃথিবীটা উষ্ণতা বেড়ে যাচ্ছে, যার ফলে জলবায়ু পরিবর্তন হচ্ছে। অর্থাৎ এই গ্রিনহাউস ইফেক্টটা জলবায়ু পরিবর্তনের অন্যতম একটি কারণ। আর এই জলবায়ু পরিবর্তনের আরেকটা কারণ হচ্ছে এই যে পৃথিবীতে কার্বন নিঃসরণের পরিমাণ। এই শিল্পায়নের ফলে বিভিন্ন উন্নত রাষ্ট্রগুলোতে বিভিন্ন শিল্প কারখানা অযাচিতভাবে নির্মাণ হচ্ছে। এর ফলে কলকারখানার দূষিত বায়ু এগুলা কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ করেছে। এই কার্বন ডাইঅক্সাইডগুলা এই জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণ। কারণ এই যে গ্রিনহাউস ইফেক্ট হচ্ছে, যে বায়ুমণ্ডলে যে বিভিন্ন কার্বন সমৃদ্ধ বিভিন্ন পদার্থ, সালফার ডাইঅক্সাইড, সিএফসি, মিথেন গ্যাস, এগুলো সহ এই জিনিসগুলো সবগুলো হচ্ছে কার্বন সমৃদ্ধ এই যে গ্যাস, ক্ষতিকারক গ্যাস। এই গ্যাসগুলোর কারণে এই পৃথিবীটা দিন দিন উত্তপ্ত হয়ে যাচ্ছে। তাহলে এই যে কার্বন ডাইঅক্সাইড নির্গমনকারী কয়েকটি শীর্ষে আমরা যদি দেখি, এই যে 2015 সাল পর্যন্ত কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ হয়েছে 70 ভাগ করেছে। এই যে 2015 সাল পর্যন্ত যত কার্বন
পৃথিবীতে কার্বন নিঃসরণ হয়েছে তার 70% করেছে চীন, যুক্তরাষ্ট্র, ইইউ 28, অর্থাৎ ইইউভুক্ত 28টি দেশ, রাশিয়া, ভারত এবং জাপান। তাহলে তোমরা লক্ষ্য করে দেখো, এগুলো সব উন্নত রাষ্ট্রগুলো মূলত এই কার্বন নিঃসরণের জন্য দায়ী। অর্থাৎ পৃথিবীতে যদি 100 ভাগের মধ্যে 70 ভাগ হচ্ছে এই উন্নত রাষ্ট্রগুলো কার্বন নিঃসরণ করে থাকে। তোমরা একটা গ্রাফের মধ্যে দেখতে পাচ্ছ, সবার উপরে আছে চীন, তারপরে যুক্তরাষ্ট্র, তারপরে ইইউভুক্ত 28টি দেশ, তারপরে রাশিয়া, ভারত, জাপান, জার্মানি, তারপরে সবার নিচে হচ্ছে বাকি বিশ্ব। অর্থাৎ ধরতে গেলে চীন, যুক্তরাষ্ট্র, ইইউর 28টি দেশ, রাশিয়া, ভারত, জাপান, জার্মানি, অর্থাৎ প্রায় 34টা দেশের মতো, এই 34টা দেশ 70% কার্বন নিঃসরণ করছে। আর পৃথিবীর বাকি দেশগুলা হচ্ছে 30%, অর্থাৎ মূলত এই কার্বন ডাইঅক্সাইড নিঃসরণের জন্য, অর্থাৎ পৃথিবীর এই জলবায়ু পরিবর্তনের জন্য, পৃথিবীর উষ্ণায়নের জন্য এই উন্নত রাষ্ট্রগুলো মূলত দায়ী। আমরা এই কথায় নির্দ্বিধায় বলতে পারি। এখন কিছু প্রকৃতিগত কারণ রয়েছে এই জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে, সেগুলো আমরা কি দেব? দেখো, অক্ষাংশ। এই অক্ষাংশের কারণেও এই জলবায়ু পরিবর্তনটা হয়। এই যে অক্ষাংশ অনুযায়ী যে সূর্যরশ্মি কোথাও লম্বালম্বিভাবে পড়ে, আবার কোথাও হেলে পড়ে। নিরক্ষরেখায় সূর্যরশ্মি এই যে সারা বছর প্রায় লম্বালম্বিভাবে পড়ে, সেজন্য নিরক্ষীয় অঞ্চল সর্বাপেক্ষা উষ্ণ অথবা গরম হয়। এই নিরক্ষীয় অঞ্চল থেকে যত উত্তর দিকে বা দক্ষিণ দিকে যাওয়া যায়, সূর্যরশ্মি ততই তির্যকভাবে পড়ে এবং দিন ছোট এবং রাত ছোট। অর্থাৎ নিরক্ষরেখার যে রাষ্ট্রগুলো পড়ছে, সেই রাষ্ট্রগুলো মূলত উষ্ণ অঞ্চল হয়ে থাকে। অর্থাৎ এখানে সূর্যরশ্মি লম্বালম্বিভাবে পড়ে, যার ফলে উষ্ণ হয়ে থাকে ওই রাষ্ট্রগুলো। তাহলে এটা কিন্তু প্রাকৃতিকগত কারণ, এতে কিন্তু মানুষের কোনো হাত নেই। এরপর হচ্ছে ভূপৃষ্ঠের উচ্চতা। ভূপৃষ্ঠে এক এক জায়গায় এক এক রকম, এক এক স্থানে এক এক রকম। ভূপৃষ্ঠের উচ্চতা, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে যতই উপরে ওঠা যায় ততই শীতল হতে থাকে। অর্থাৎ উচ্চতা অনুযায়ী বায়ুর তাপের এই তারতম্য ঘটে। যে স্থানে উঁচু সে স্থানে তত বেশি শীতল হয়, আর যে স্থানে নিচু সে স্থানে তত উষ্ণ হয় আর কি। তাহলে এই ভূপৃষ্ঠের উচ্চতা কিন্তু এটা একটা প্রাকৃতিক কারণ। এই ভূপৃষ্ঠের উচ্চতার কারণে এই যে জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণ, অর্থাৎ এক এক স্থানে এক এক রকম উষ্ণ হয়ে যায়। এরপর হচ্ছে সমুদ্র থেকে দূরত্ব, অর্থাৎ সমুদ্রের নিকট, আমরা জানি সমুদ্রের নিকটবর্তী অঞ্চল সামুদ্রিক জলবায়ু দ্বারা প্রভাবিত হয়, আর সামুদ্রিক জলবায়ুর প্রভাবে এই উপকূলবর্তী স্থানে শীত এবং গ্রীষ্মের প্রখরতা অনেক কম থাকে। অর্থাৎ সামুদ্রিক অঞ্চলে একটা নাতিশীতোষ্ণ একটা ভাব থাকে। অর্থাৎ শীতকালে তেমন অত বেশি শীত হয় না, আবার গরমকালেও অত বেশি গরম থাকে না। অর্থাৎ এখানে একটা নাতিশীতোষ্ণ একটা ভাব থাকে এই সমুদ্র তীরবর্তী এলাকাগুলোতে। অর্থাৎ সমুদ্র তীরবর্তী জায়গাতে এই কারণে এই অক্ষরেখায় অবস্থিত এই যে স্থানসমূহের মধ্যে যে স্থানে সমুদ্র থেকে দূরে, সে স্থানে গ্রীষ্মকালে তত বেশি গরম হয়। অর্থাৎ সমুদ্র থেকে দূরের অঞ্চলেরগুলো গ্রীষ্মকালে গরম হবে এবং শীতকালে অধিক শীত হবে। বাংলাদেশ সমুদ্রের উপকূলে অবস্থিত একটা দেশ হওয়াতে এখানে তেমন শীতকালে এবং গ্রীষ্মকালের প্রখরতা তেমন অধিক নয়। অর্থাৎ বাংলাদেশ একটা নাতিশীতোষ্ণ অঞ্চলের মধ্যে অবস্থিত। এই সমুদ্র থেকে দূরত্ব অনুযায়ীও আবহাওয়ার পরিবর্তনটা, অর্থাৎ জলবায়ুর পরিবর্তনটা ভিন্ন হয়ে থাকে, অর্থাৎ উষ্ণতাটাও ভিন্ন হয়ে থাকে। এরপর বায়ু প্রবাহের দিক। বায়ু প্রবাহ জলবায়ুকে বহুলাংশে নিয়ন্ত্রণ করে থাকে। এই যে সমুদ্র থেকে জলীয় বাষ্পপূর্ণ বায়ু কোনো দেশের উপর দিয়ে প্রবাহিত হলে সে অঞ্চলে বৃষ্টিপাত হয় এবং উত্তাপ অনেকটা কমে যায়। অর্থাৎ বায়ু প্রবাহ যদি সমুদ্র তীরবর্তী কোনো জায়গা হয়, তাহলে ওখানে বায়ু প্রবাহিত হলে সেখানে অধিক বৃষ্টিপাত হয়, যার ফলে উষ্ণায়নটা কমে যায়, অর্থাৎ গরম ভাবটা আর থাকে না। এরপরে বৃষ্টিপাত যদিও আর্দ্র বায়ুর জন্য এই বৃষ্টিপাত এবং শুষ্ক বায়ুর জন্য বৃষ্টিহীন অবস্থার সৃষ্টি হয়, তবুও পৃথিবীতে এমন স্থান আছে যেখানে বৃষ্টির জন্য বায়ু প্রবাহের কোনো প্রভাব না থাকলেও বৃষ্টিপাত হয়। যেমন নিরক্ষীয় অঞ্চলে বৃষ্টিপাতের জন্য এই বায়ু প্রবাহের কোনো ভূমিকা নেই।
এই অঞ্চলে সারা বছর সূর্য লম্বালম্বিভাবে কিরণ দেওয়া সত্ত্বেও প্রবল বৃষ্টিপাতের জন্য উষ্ণতা কখনো খুব বেশি হয় না। অর্থাৎ যে স্থানে বৃষ্টিপাত হবে সেই স্থানটা উষ্ণ থাকবে না, এটা শীতল অবস্থায় থাকবে। সুতরাং বৃষ্টিপাত হীন অর্থাৎ বৃষ্টিহীন এলাকা উত্তপ্ত বা গরম হয়ে যায় বা উষ্ণায়ন হয়ে যায়। সুতরাং বৃষ্টিপাতও এই যে উষ্ণায়নের ক্ষেত্রে, জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে একটা প্রভাবক হিসেবে বা কারণ হিসেবে কাজ করে থাকে। এরপর সমুদ্র স্রোত, দেশের জলবায়ুর উপর সমুদ্র স্রোতের প্রভাব রয়েছে। এই যে শীতল স্রোতের উপর দিয়ে শীতল বায়ু প্রবাহিত হয়, আর উষ্ণ স্রোতের উপর দিয়ে উষ্ণ বায়ু প্রবাহিত হয়। এই সমুদ্র স্রোতের কারণেও এই জলবায়ুটা প্রভাবিত হয়। এরপর পাহাড় পর্বতের অবস্থান, এই যে পর্বতের অবস্থানও কোনো কোনো স্থানে জলবায়ু পরিবর্তনের কারণ হয়। এই যে পর্বত বায়ুর গতি কোন স্থানে তাপ বা বৃষ্টিপাত নিয়ন্ত্রণ করে, আবার পর্বতের এক পাশে দেখা যায় বৃষ্টি হয় কিন্তু অপর পাশে বৃষ্টি হয় না। এছাড়া শীতল বায়ু পর্বত অতিক্রম করে যেতে পারে না, এই জন্য পর্বতের এক পাশে দেখা যাচ্ছে শীত হচ্ছে, অন্য পাশে অনেক গরম বা পরিলক্ষিত হয়। তাহলে এই যে পর্বতের অবস্থানের কারণেও জলবায়ুর কে প্রভাবিত করে। এরপর বনভূমি, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। বনভূমি যে অঞ্চলে বা যেখানে বনভূমির পরিমাণ বেশি, ওই অঞ্চলটা একটু শীতল বা লক্ষ্য করা যায়। আর যেখানে বনভূমি থাকে না সেখানে একটু উষ্ণভাব পরিলক্ষিত হয়। এছাড়া এই বনভূমি গাছপালা প্রয়োজনের অতিরিক্ত পানি এই যে জলীয় বাষ্পের মাধ্যমে বায়ুতে ছেড়ে দেয়। এর ফলে পার্শ্ববর্তী এলাকায়, বনভূমির পার্শ্ববর্তী এলাকাটা অনেক শীতল থাকে এবং অনেক অধিক পরিমাণে বৃষ্টিপাত হয়। তাহলে এই যে এগুলো হচ্ছে মূলত প্রাকৃতিক কারণ। এই কারণেও দেখা যাচ্ছে জলবায়ুকে এই বিষয়গুলো, অক্ষাংশ, ভূপৃষ্ঠের উচ্চতা, সমুদ্র থেকে দূরবর্তী দূরত্ব, বায়ুর প্রবাহের দিক, বৃষ্টিপাত, সমুদ্র স্রোত, এই বিষয়গুলো জলবায়ুকে প্রভাবিত করে। দেখা যাচ্ছে এক এক জায়গায় দেখা যাচ্ছে শীতল হচ্ছে, অনেক জায়গায় গরম হয়ে উষ্ণায়ন হয়ে যাচ্ছে পৃথিবী। এই প্রাকৃতিক কারণেও জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে কাজ করে থাকে। অর্থাৎ এই প্রভাবকগুলো জলবায়ু পরিবর্তনকে প্রভাবিত করে। এখন আমরা একটু দেখব জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশ তথা পৃথিবী কি কি ঝুঁকির মধ্যে রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে পুরো পৃথিবীকে একটা বিভিন্ন রঙে চিত্রায়িত করা হয়েছে। এখানে দেখো তোমরা বিভিন্ন একটা কালার যেটা সবুজ রঙের, খুবই নিম্ন, অর্থাৎ নিম্ন ঝুঁকি। এখানে একটা ঝুঁকির, এটা বিশ্বব্যাপী একটি ঝুঁকির সূচক দেখানো হয়েছে জলবায়ু পরিবর্তনের কারণে। কে কতটা ঝুঁকির মুখে আছে, পুরো বিশ্ব, এই পৃথিবীটা কে কতটা ঝুঁকির মধ্যে আছে, এটা বিভিন্ন কালার দিয়ে দেখানো হয়েছে। যেটা খুবই গাঢ় সবুজ, এটা খুব নিম্ন ঝুঁকির মধ্যে আছে। একটু হালকা সবুজ দেখা যাচ্ছে, এটা খুব নিচু ঝুঁকিতে। একটু পিঙ্ক কালারের একটা আছে মাঝারি ঝুঁকিতে। একটু লাল বর্ণের, এটা বেশি ঝুঁকিতে। এবং খুব গাঢ় লাল সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে। এবং যেটা সাদা, এটা তথ্য নেই। অর্থাৎ এখানে যেগুলো সাদা অঞ্চল, সেগুলো মূলত পানি, সমুদ্র, মহাসাগর, এগুলো হচ্ছে এগুলোর কোনো তথ্য পাওয়া যায়নি। অর্থাৎ সর্বোচ্চ ঝুঁকিতে যেগুলো লাল, এই পৃথিবীতে অনেক স্থান দেখো তোমরা বিভিন্ন কালারের আছে, যেগুলো খুবই লাল আকৃতির, এগুলো হচ্ছে সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে। তোমরা এখানে এই পৃথিবীর মানচিত্র দেখলে বাংলাদেশের অবস্থান হচ্ছে এই যে এই জায়গায়, একটু জুম করলাম, এই যে এই অঞ্চলে হচ্ছে বাংলাদেশ। এখানে দেখো খুব লাল বর্ণের আছে, লাল, অর্থাৎ বাংলাদেশ সর্বোচ্চ ঝুঁকির মধ্যে অবস্থিত। এই যে অঞ্চলটা বাংলাদেশ সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে। আমরা যদি এই যে জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশ খুব ঝুঁকিপূর্ণ, সর্বোচ্চ ঝুঁকির মধ্যে রয়েছে, এটা আমরা দেখলাম। এখন আমরা দেখব এই জলবায়ু পরিবর্তনের ফলে কি কি প্রভাব আমাদের মধ্যে পড়ে, একটা দেশ, রাষ্ট্র কিংবা সমাজে। আমরা সেগুলো একটু দেখে নেব। জলবায়ু পরিবর্তনের প্রভাব। বৈশ্বিক উষ্ণায়ন, এই জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বে উষ্ণতাটা বেড়ে যাচ্ছে। অর্থাৎ পৃথিবীটা দিন দিন তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এই ক্রমবর্ধমান জলবায়ু পরিবর্তনের ফলে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, নানা রকমের সমস্যা দেখা যাচ্ছে। এই যে সম্প্রতি বিশ্ব জলবায়ু পরিবর্তন বিষয়ক এক প্রতিবেদনে বলা হয়েছে যে এই বিশ্বের তাপমাত্রা এই যে 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এই যে বৈশ্বিক উষ্ণায়নের ফলে মূলত এই জলবায়ু পরিবর্তন অন্যতম প্রভাব হচ্ছে এই যে বিশ্বটা দিন দিন
এই উষ্ণায়ন হচ্ছে, অর্থাৎ পৃথিবীর তাপমাত্রা দিন দিন বেড়েই চলছে। এরপর হচ্ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, অর্থাৎ এই বৈশ্বিক উষ্ণায়নের ফলে এই যে সমুদ্রের যে মেরু অঞ্চলে যে প্রবাহ বিভিন্ন বরফ রয়েছে সেগুলা গলতে শুরু করছে, যার ফলস্বরূপ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে। এই সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ার ফলে আবার দেখা যাচ্ছে সমুদ্র তীরবর্তী অঞ্চলগুলা পানিতে ডুবে যাচ্ছে, অর্থাৎ এবং জমিতে বিভিন্ন ফসলের জমিতে লবণাক্ত পানি ঢুকে যাচ্ছে, যার ফলে কৃষিতে বিরূপ প্রভাব পড়ছে। সমুদ্র তীর তাহলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতার বৃদ্ধি পায় এই জলবায়ু পরিবর্তনের ফলে। প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি, দেখা যায় সারা বছরে যে বিভিন্ন রকমের প্রাকৃতিক দুর্যোগ আমাদের দেখা যায়, বিভিন্ন ধরনের বন্যা, খরা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, এই যে বিভিন্ন ধরনের এই প্রাকৃতিক দুর্যোগগুলা কোথাও না কোথাও পৃথিবীর, তোমরা লক্ষ্য করে দেখো, পৃথিবীর কোথাও না কোথাও এই প্রাকৃতিক দুর্যোগ লেগে আছে। এই প্রাকৃতিক দুর্যোগগুলো হচ্ছে মূলত এই জলবায়ু পরিবর্তনের কারণে। এরপর অ্যাসিড বৃষ্টি হচ্ছে, বিভিন্ন জায়গায় অ্যাসিড বৃষ্টি হয়, এই ক্ষতিকারক, বিশেষ করে উন্নত দেশগুলোতে যেখানে দ্রুত শিল্পায়ন হচ্ছে, কিংবা কলকারখানা, যানবাহনের ছড়াছড়ি, সেই সব অঞ্চলে এই অ্যাসিড বৃষ্টি হয়। এই অ্যাসিড বৃষ্টিটাও হয়ে থাকে তাহলে মূলত এই জলবায়ু পরিবর্তনের কারণে। দাবানল খুবই একটা আলোচিত বিষয় বর্তমানে। তোমরা দেখো পৃথিবীর প্রায় প্রতিটি দেশে, বিশেষ করে ইউরোপের বিভিন্ন দেশ এবং অস্ট্রেলিয়া, তারপরে যুক্তরাষ্ট্র, এই সব দেশে সাম্প্রতিককালে খুবই একটা আলোচিত বিষয় হচ্ছে এই দাবানল। এটা মাইলের পর মাইল দেখা যাচ্ছে বিভিন্ন বনভূমি ধ্বংস হয়ে যাচ্ছে এই দাবানলের কারণে। এটাও হচ্ছে এই জলবায়ু পরিবর্তনের প্রভাব। নদ নদীর প্রবাহ পরিবর্তন, অনেক নদ নদীর প্রবাহ পরিবর্তন হয় এই জলবায়ু পরিবর্তনের কারণে। বিভিন্ন দেখা যাচ্ছে এক সময় যে নদী অনেক খরস্রোতা ছিল, সেই নদী এখন দেখা যাচ্ছে বর্ষাকালেও সেই নদীতে এখন আর পানি আসতেছে না, অর্থাৎ নদ নদীর গতি প্রবাহের পরিবর্তন হয়ে গেছে এই জলবায়ু পরিবর্তনের প্রভাবে। তাহলে এটা জলবায়ু পরিবর্তনের কারণে এই নদ নদীর প্রবাহ পরিবর্তনটাও আমরা লক্ষ্য করি। এরপর লবণাক্ততা, অর্থাৎ এই যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা যখন বেড়ে যায় তখন এই সমুদ্রের পানিগুলো স্থলভাগে চলে আসে এবং জমিতে লবণাক্ততার সৃষ্টি হয়। এই লবণাক্ততার সৃষ্টি হওয়ার ফলে ওই জমিতে ফসল উৎপাদন করা আর সম্ভব হয় না, অর্থাৎ তাই জমিতে লবণাক্ততাটা এই জলবায়ু পরিবর্তনের প্রভাব। তারপরে কৃষি উৎপাদন হ্রাস পায় এই জলবায়ু পরিবর্তনের প্রভাবের ফলে, অর্থাৎ দেখো তোমরা একটা জমিতে যদি লবণাক্ত হয়ে যায়, ওই লবণাক্ত জমিতে সহজে কোনো কৃষিপণ্য উৎপাদন করা সম্ভব হবে না, সেই জন্য এই কৃষিপণ্যের উৎপাদনগুলো দিন দিন হ্রাস পাচ্ছে। তাছাড়া বিভিন্ন ধরনের বন্যা, ঘূর্ণিঝড় এগুলা হওয়াতে অনেক দিন ধরে ওই জমিতে ফসলের মাঠে পানি জমে থাকার ফলে ওই ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, যার ফলস্বরূপ এই কৃষির উৎপাদনগুলো হ্রাস পাচ্ছে। এরপর সংক্রামক ব্যাধির বিস্তার, বিভিন্ন ধরনের রোগ হচ্ছে, বিভিন্ন চর্মরোগ, বিশেষ করে সূর্যরশ্মি থেকে যে অতি বেগুনি রশ্মিগুলো সরাসরি চলে আসতেছে পৃথিবীতে, সংক্রামক ব্যাধি, এই ধরনের চর্মরোগ, বিভিন্ন সংক্রামক ব্যাধি আমরা পরিলক্ষিত, বিশেষ করে পরিবেশ দূষণের ফলেও বিশেষ পানিবাহিত বিভিন্ন রোগ, বায়ুবাহিত রোগ, এই ধরনের সংক্রামক ব্যাধি সংক্রমণ হচ্ছে। এইগুলো হোক এই জলবায়ু পরিবর্তনের অন্যতম এই প্রভাব আর কি। জলবায়ু পরিবর্তন প্রভাবের ফলে আমরা বিভিন্ন ধরনের সংক্রমণ ব্যাধিতে আক্রান্ত হচ্ছে। এরপর এখানে একটা তালিকা দেখো, এটা হচ্ছে ওয়ার্ল্ড রিস্ক রিপোর্ট 2018 ঝুঁকিপূর্ণ দেশের তালিকা। এখানে যে জলবায়ু পরিবর্তনের ফলে যে কতগুলো দেশ ঝুঁকিপূর্ণ আছে এগুলো তালিকা করা হয়েছে। 1 নম্বরে দেখো আছে ভানুয়াতু একটা দেশ, এটা ঝুঁকির মাত্রা এই 100-র মধ্যে 50.28, টুঙ্গা 29.42, ফিলিপিন্স 25.14, সোলোমন আইল্যান্ড 23.29,
5 নম্বরে আছে গায়ানা 23.23, পাপুয়া নিউগিনি 20.88, গুয়াতেমালা 20.60, ব্রুনেই 18.82, বাংলাদেশ 17.37, ফিজি 16.58, কোস্টারিকা 16.5। এই যে এখানে দেশগুলো দেখছো 11টা দেশ এখানে তালিকা দেওয়া হচ্ছে সর্বোচ্চ ঝুঁকির মধ্যে যেগুলোর মধ্যে দেখো তোমরা বাংলাদেশেও আছে কিন্তু 8 নম্বরে, 100-এর মধ্যে 17.38% অর্থাৎ ঝুঁকির মাত্রা বাংলাদেশে। এই যে তাহলে পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে দেখা যাচ্ছে এখানে উন্নত দেশগুলো যে দেশগুলো কার্বন ডাইঅক্সাইড বা কার্বন নিঃসরণ করে সেই দেশগুলোর কিন্তু কেউ নেই, কিন্তু সে কার্বন নিঃসরণের প্রভাব এটা পড়তেছে কিন্তু যেই দেশগুলো কার্বন ডাইঅক্সাইড বা কার্বন নিঃসরণ করে না সেই দেশগুলো প্রভাবিত হচ্ছে বেশি, অর্থাৎ বাংলাদেশ, ব্রুনেই, গুয়াতেমালা, পাপুয়া নিউগিনি, গায়ানা সহ এই দেশগুলো সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশে কি কি প্রভাব পড়তে পারে সেগুলো আমরা একটু দেখে নিই, অর্থাৎ বাংলাদেশে কি কি পরিবর্তন হতে পারে বা কি প্রভাব পড়তে পারে। দেখো, তাপমাত্রা 2.5 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেলে বাংলাদেশের 29% এলাকায় বন্যা বাড়বে। অর্থাৎ পৃথিবীর যে তাপমাত্রা সেই তাপমাত্রা যদি 2.5 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পায় তাহলে বাংলাদেশের 29% এলাকায় বন্যা বাড়বে, অর্থাৎ বাংলাদেশের প্রায় 1/3 এলাকায় বন্যা বেড়ে যাবে এই তাপমাত্রা বৃদ্ধির ফলে। এরপর বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে বড় ধরনের করার আশঙ্কা রয়েছে, অর্থাৎ বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল সেটা হচ্ছে খুলনা, যশোর, এই অঞ্চল, বরিশাল, এই অঞ্চলে খরার প্রবণতা দেখা দিবে এই জলবায়ু পরিবর্তনের ফলে। এরপর তাপদাহ বাড়বে, মৌসুমী বৃষ্টিপাত কমে আসবে, অল্প সময়ে অনেক বৃষ্টিপাত হবে, তাছাড়া ভূমিকম্পের ঝুঁকি রয়েছে। এই বিষয়গুলো তোমরা লক্ষ্য করো। তাপদাহ গত বেশ কয়েক বছর ধরে আমাদের দেশে কিন্তু তাপদাহটা খুব বেশি, প্রতি বছরে দেখা যাচ্ছে রেকর্ড পরিমাণ তাপদাহ এখানে হচ্ছে। তারপরে দেখা যাচ্ছে মৌসুমী বৃষ্টিপাত কমে আসছে, অর্থাৎ বৃষ্টির সময় বৃষ্টি হচ্ছে না, আবার অল্প সময় অনেক বৃষ্টি, যখন বৃষ্টি হয় তখন অনেক বৃষ্টি হচ্ছে। আবার তাছাড়া যে সময়ে সময়ে সারা দেশে ভূমিকম্প অনুভূত হয়, বিশেষ করে চট্টগ্রাম, সিলেট অঞ্চলের এই ভূমিকম্পের জন্য ঝুঁকির মধ্যে রয়েছে এই দুটি অঞ্চল। তাহলে এই বিষয়গুলো কিন্তু হচ্ছে যে মূলত জলবায়ু পরিবর্তনের কারণে। এরপর সমুদ্রপৃষ্ঠের উচ্চতা 65 সেন্টিমিটার বাড়লে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জমির পরিমাণ কমবে, অর্থাৎ সমুদ্রপৃষ্ঠের যখন বেড়ে যাবে, অর্থাৎ সমুদ্রের পানিগুলো যখন স্থলভাগে চলে আসবে তখন জমির পরিমাণও কমে আসবে, অর্থাৎ এটাগুলো পানিতে ডুবে যাবে আর কি। বিশেষ করে দক্ষিণ পশ্চিমাঞ্চল হয়তো সেই খুলনা, যশোর, বরিশাল এই অঞ্চলে এই জমির পরিমাণটা কমে আসবে সমুদ্রপৃষ্ঠের পানি যদি বেড়ে যায় 65 সেন্টিমিটার হয়। আবার সমুদ্রপৃষ্ঠের উচ্চতা যদি 3 মিটার বেড়ে গেলে দেশের শতকরায় 20% এলাকা সমুদ্রে তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এটা হচ্ছে খুব অ্যালার্মিং, বাংলাদেশের জন্য খুবই আতঙ্কের বিষয়। যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা যদি 3 মিটার বেড়ে যায় তাহলে দেশের 20% এলাকা সমুদ্রে তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, বিশেষ করে এই চট্টগ্রামের অঞ্চল, বরিশাল অঞ্চল, অর্থাৎ সমুদ্র তীরবর্তী যেগুলো অঞ্চল রয়েছে বাংলাদেশের, সেই অঞ্চলগুলা বাংলাদেশের মোট 20% এই পানির নিচে ডুবে যাওয়ার আশঙ্কা রয়েছে সমুদ্রপৃষ্ঠের পানি যদি বেড়ে। তাহলে এটা সমুদ্রপৃষ্ঠে যে বাড়বে এটা কারণ হচ্ছে জলবায়ু পরিবর্তন। তাহলে এই জলবায়ু পরিবর্তনের খুবই আশঙ্কাজনক অবস্থায়, অর্থাৎ খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে বাংলাদেশ, এটা আমরা নির্দ্বিধায় বলতে পারি। এখন তোমরা দেখো এই যে সমুদ্রপৃষ্ঠ পরিবর্তনের ফলে ঝুঁকিতে যেসব শহর, এখন অনেকগুলো শহরের নাম বলা হয়েছে সমুদ্র তীরবর্তী। আমরা এই পাশ থেকে বলছি, দেখেন লিমা, বুয়েনোস আয়ার্স, নিউ ইয়র্ক, লন্ডন, ইস্তাম্বুল, ঢাকার লেকস, লুয়ান্ডা, করাচি, সাংহাই, মুম্বাই, ঢাকা, ব্যাংকক, জাকার্তা, চেন্নাই। এই শহরগুলো পৃথিবীর বিভিন্ন শহর এখানে লাল বিন্দু দিয়ে দেখানো হয়েছে। সেই শহরগুলো এই যে সমুদ্রপৃষ্ঠ পরিবর্তনের ফলে এই শহরগুলো খুবই ঝুঁকির মধ্যে রয়েছে। এখানে দেখা যাচ্ছে
বিভিন্ন মাত্রা বিভিন্ন কালার দিয়ে দেখা, যেগুলো লাল সেখানে দেখা দেখা যাচ্ছে, এখানে বলা হচ্ছে এই যে 10 মিলিয়নের বেশি, অর্থাৎ 10 মিলিয়নের বেশি মানুষ সেখানে ভুক্তভোগী হবে, অর্থাৎ এই জলবায়ু সমুদ্রপৃষ্ঠের পরিবর্তনের ফলে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি ঢাকাও কিন্তু আছে, এই যে লাল অংশ ঢাকা, তাহলে বাংলাদেশকে বোঝানো হয়েছে। বাংলাদেশেও এই সমুদ্রপৃষ্ঠের পরিবর্তনের ফলে ঝুঁকির মধ্যে রয়েছে, সর্বোচ্চ ঝুঁকির মধ্যে রয়েছে আমরা বলতে পারি। এখন আমরা একটু জানবো জলবায়ু পরিবর্তনে করতে গেলে আমরা কি কি কাজ করতে পারি, অর্থাৎ জলবায়ু পরিবর্তন আমাদের করণীয় কি। এটা আমরা দুই ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে আন্তর্জাতিক পর্যায়ে করণীয় আর একটা হচ্ছে নাগরিক করণীয়। তাহলে আমরা আন্তর্জাতিক পর্যায়ে কী করণীয় সেগুলো একটু দেখে নেব। এই যে পরিবেশ রক্ষায় সচেষ্ট বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন, এই আইপিসিসি, তারপরে হচ্ছে সিবিডি, এগুলোর তৎপরতাটা আরও বৃদ্ধি করতে হবে। এই যে আইপিসিসিটা হচ্ছে ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ, তারপরে সিবিডি হচ্ছে কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি। এইগুলোর এই যে বিভিন্ন সংগঠন রয়েছে, এই সংগঠনগুলোর তৎপরতা আরও বৃদ্ধি করতে হবে বিশ্বব্যাপী যে জলবায়ু পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তন রোধের ক্ষেত্রে। এরপর প্যারিস জলবায়ু চুক্তি এবং কিয়োটো প্রোটোকল এগুলো বাস্তবায়ন করা। প্যারিসে যে 2015 সালে অনুষ্ঠিতব্য 21তম জলবায়ু সম্মেলন হয়, সেখানে COP21 নামে এটা পরিচিত ছিল। এখানে গৃহীত হয় প্যারিস জলবায়ু চুক্তি, সেই জলবায়ু চুক্তিটা বাস্তবায়ন করা এবং কিয়োটো প্রোটোকল এগুলো বাস্তবায়ন করতে পারলে জলবায়ু পরিবর্তনটা রোধ করা সম্ভব হবে। এরপর গ্রিনহাউস গ্যাস নির্গমনকারী রাষ্ট্রসমূহকে আন্তর্জাতিক বিচারালয় আদালতে বিচারের আওতায় আনা। আমরা একটু আগে দেখলাম চীন, যুক্তরাষ্ট্র, ভারত সহ পৃথিবীর বিভিন্ন উন্নত রাষ্ট্র, জার্মানি, জাপান, তারপরে ইউরোপীয় ইউনিয়নভুক্ত 28টি দেশ, এই দেশগুলো হচ্ছে কার্বন নিঃসরণকারী দেশ। এইগুলো দেশগুলোকে আন্তর্জাতিক বিচারালয় আদালতে বিচারের আওতা নিয়ে আসতে হবে, যাতে এরা এই যে গ্রিন হাউস গ্যাসগুলো নির্গমন করতে না পারে, কিংবা তাদেরকে নির্গমনের হারটা যদি কমিয়ে আনা যায়, সেজন্য তাদেরকে বিচারের আওতায় আনতে পারলে এই জলবায়ু পরিবর্তনটা রোধ করা সম্ভব হবে। এরপর জলবায়ু পরিবর্তন মোকাবেলায় তহবিল গঠন করতে হবে, যেটাকে CCRF এটা বলা হয়, কনভেনশন ক্লাইমেট চেঞ্জ ফান্ড আর কি। এটাকে এই ফান্ডটা গঠন করতে হবে, কারণ জলবায়ু পরিবর্তনের প্রভাবের ফলে যে বিভিন্ন ক্ষতিগ্রস্ত দেশ আছে সেই দেশগুলোতে সহায়তা করার জন্য এই তহবিলটা গঠন করতে হবে। এরপরে বিশ্বব্যাপী টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা SDG গোলের জলবায়ু পরিবর্তন সম্পর্কিত লক্ষ্যমাত্রা বাস্তবায়ন করা, অর্থাৎ SDG অর্থাৎ সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, এর যে একটা জলবায়ু পরিবর্তন সম্পর্কিত যে লক্ষ্যমাত্রা আছে সেই লক্ষ্যমাত্রাটা বাস্তবায়ন করতে হবে। এই বিষয়গুলো হচ্ছে আন্তর্জাতিক পর্যায়ে, এই বিষয়গুলো যদি আমরা গ্রহণ করতে পারি তাহলে জলবায়ু পরিবর্তনটা আমরা রোধ করতে পারবো। এরপর নাগরিক করণীয় এবং সচেতনতামূলক কার্যক্রম, অর্থাৎ আমাদের নাগরিকের কী করণীয় আছে, আমরা কী সচেতনমূলক কার্যক্রম গ্রহণ করলে জলবায়ু পরিবর্তনটা আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। আমরা দেখি বৃক্ষ নিধন রোধ এবং সামাজিক বনায়ন কর্মসূচি গ্রহণ এবং বাস্তবায়ন, অর্থাৎ আমরা যে অবাধে বৃক্ষ নিধন করছি সেগুলো রোধ করতে হবে এবং সামাজিক বনায়ন কর্মসূচি গ্রহণ করতে হবে। এর ফলে জলবায়ু পরিবর্তন প্রতিরোধ সম্ভব। এরপর জ্বালানি হিসেবে কাঠ বা জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ করা, অর্থাৎ আমরা অযাচিতভাবে জ্বালানি হিসেবে এই বিভিন্ন গাছ এবং জীবাশ্ম জ্বালানি ব্যবহার করছি, সেগুলোর ব্যবহার বন্ধ করতে হবে। এর জন্য আমরা বিকল্প জ্বালানি হিসেবে আমাদের বিকল্প পন্থা অবলম্বন করতে হবে। এর ফলে আমরা এই জলবায়ু পরিবর্তনটা রোধ করতে পারবো। এরপর যানবাহন শিল্প কারখানা ইটভাটার কালো ধোঁয়া নিয়ন্ত্রণ করা, এইগুলো হচ্ছে বায়ু দূষণের অন্যতম কারণ। এই জিনিসগুলো যদি আমরা রোধ করতে পারি, যানবাহন শিল্প কারখানা ইটভাটার কালো ধোঁয়া নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে জলবায়ু পরিবর্তনটা আমরা রোধ করতে পারবো। এরপর পরিকল্পিত শিল্পায়ন ও নগরায়ন নিশ্চিত করতে হবে, অর্থাৎ আমরা এখন
পৃথিবীব্যাপী অপরিকল্পিত শিল্পায়ন এবং নগরায়ন দেখছি, সেটাকে আমরা পরিকল্পিত শিল্পায়ন নগরায়নে রূপান্তর করতে পারলে তাহলে আমরা এই জলবায়ু পরিবর্তনটা রোধ করতে পারবো। এরপর পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে পরিবেশ দূষণের মাত্রা সহনীয় মাত্রা কমিয়ে আনা, অর্থাৎ আমরা এই যে অপরিকল্পিতভাবে বর্জ্য ব্যবস্থাপনা সেটার মাধ্যমে বিভিন্ন পানি দূষিত হচ্ছে এবং এই সেই পানিতে জীববৈচিত্র্যের বিরূপ প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি। এটাকে আমরা এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা করতে হবে, যাতে আমরা এই দূষণটা রোধ করতে পারি। এরপর জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা প্রচার মাধ্যমগুলোতে তুলে ধরা, এটা খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ প্রচার মাধ্যমগুলোকে বারবার এই যে জলবায়ু পরিবর্তনের ফলে আমরা কি প্রভাব সমাজে, রাষ্ট্রে কিংবা ব্যক্তি পর্যায়ে পড়তেছে সেগুলোর প্রভাব এইগুলো গণমাধ্যমগুলোতে যদি আমরা প্রচার করতে পারি, মানুষকে সচেতন করতে পারি, তাহলে এই জলবায়ু পরিবর্তনটা আমরা রোধ করতে পারব। এবং সর্বোপরি জলবায়ু পরিবর্তন সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা, বিভিন্ন সভা, সেমিনার, সিম্পোজিয়াম ইত্যাদির মাধ্যমে এই যে জলবায়ু পরিবর্তন সম্পর্কে মানুষকে সচেতন করতে হবে। মানুষ সচেতন হলে এই জলবায়ু পরিবর্তনটা আমরা রোধ করতে পারব। তাহলে আমরা আজকে কী কী পড়লাম তার একটু সারসংক্ষেপ করে দেখি। আমরা আজকে জলবায়ু পরিবর্তনের ধারণা সম্পর্কে জানলাম। জলবায়ু পরিবর্তনটা কি, অর্থাৎ জলবায়ুর যে বিভিন্ন উপাদান আছে সেগুলো, এই উপাদানগুলোর যে যদি উল্লেখযোগ্য পরিমাণে যদি পরিবর্তন আমরা দেখতে পারি, সেগুলোকে আমরা জলবায়ু পরিবর্তন বলে থাকি। এরপর জলবায়ু পরিবর্তনের বিভিন্ন কারণ, আমরা জলবায়ু পরিবর্তনের মানবসৃষ্ট কারণ এবং প্রাকৃতিক কারণ, অনেকগুলো কারণ সম্পর্কে আমরা ধারণা লাভ করলাম। এরপর জলবায়ু পরিবর্তনের প্রভাব, কী কী প্রভাব হয় বা জলবায়ু পরিবর্তন হলো, দেখা যাচ্ছে উষ্ণায়ন হচ্ছে, পৃথিবী সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে, বিভিন্ন ধরনের কারণ প্রভাব মানুষের মধ্যে বা পৃথিবীতে, রাষ্ট্রে প্রভাবিত হচ্ছে জলবায়ু পরিবর্তনের ফলে। এরপর জলবায়ু পরিবর্তন রোধে করণীয় কী কী কাজ আমরা করতে পারি। জলবায়ু পরিবর্তন রোধে আমরা দেখা যাচ্ছে আন্তর্জাতিক পর্যায়ে কী কী কাজ করতে পারি সেগুলো দেখলাম। বিশেষ করে দেখা যাচ্ছে আমরা এই যে প্যারিস জলবায়ু চুক্তি, কিয়োটো প্রোটোকল, এগুলো বাস্তবায়ন করতে পারি। তাছাড়া বিভিন্ন সংগঠন, আন্তর্জাতিক সংগঠনগুলো আছে, সেইগুলোর তৎপরতা যদি বৃদ্ধি করে তাহলে এই জলবায়ু পরিবর্তনটা রোধ করতে পারবে। তাছাড়া কিছু নাগরিক করণীয় রয়েছে, দেখা যাচ্ছে বনভূমি যে ধ্বংস করতেছে আমরা, সেটা বনভূমি ধ্বংস রোধ করতে হবে এবং সামাজিক বনায়ন সৃষ্টি করতে হবে। এর মাধ্যমে আমরা এই জলবায়ু পরিবর্তনটা রোধ করতে পারবো। তাহলে আমরা আমাদের ক্লাস এখানে শেষ করব। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি।